ছাত্রছাত্রীরা ভালো আছো তোমরা নিশ্চয়ই সকলে। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। সমগ্র পৃথিবীর পরিস্থিতি তো জানো, একটা প্যান্ডেমিক শুরু হয়ে গিয়েছে, কোভিড-19 ভাইরাস, যে কারণে আজ আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না। এই জন্য আমরা এই অনলাইনের সাহায্যে তোমাদের পাঠদানের চেষ্টা করছি। তো তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো, বাড়িতে অবস্থান করো, আর ওই ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। হ্যাঁ, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ। বাড়িতে থাকো, বেশি ঘোরাঘুরি করবে না, কারণ এটা একটি ভয়ঙ্কর ভাইরাস, সংক্রামক। মানুষের দেহে বাসা বাঁধলে মানুষকে একেবারে শেষ করে দেবার চেষ্টা করে। তারপরেও আমরা অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে একটা সারভাইভ করেছি। বাংলাদেশ অনেক ভালো পজিশনে আছে। যাই হোক, তোমরা সতর্ক থাকবে। আর তোমরা তো জানো যে এখন একটা অবক্ষয়ের সময় চলছে। তোমরা এই মাদক কখনই স্পর্শ করবে না, মাদককে সবসময় না বলবে। কোনো বন্ধু বান্ধব যদি এটাকে অফার করে, সেটাকে তাৎক্ষণিকভাবে ডিনাই করবে। এটা হলো তোমাদের কাছে আমাদের একটা মেসেজ, অনুরোধ। যা কিছু সেটা বলতে পারো। তাই হলো কি আমাদের সার্বিক পরিস্থিতি, অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বই আজ একটা ভয়ঙ্কর সময়ের ভিতর দিয়ে চলছে। আমাদেরকে সারভাইভ করতে হবে, বাঁচতে হবে। মনে রাখবা যে বাঁচতে হবে, মানসিক শক্তি রাখবে। তো আমরা এখন ক্লাসে ঢুকব। আমি তো তোমাদের বাংলা স্যার, তোমরা চিনো। তো আজকে একটা কবিতা পড়াবো। সাধারণত আমি কবিতা পড়াই তোমাদের। একটা কবিতা পড়াবো। কবিতার নামটা হলো ঐকতান। এটা যদিও তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছিল, তারপরেও অনলাইন ক্লাস বলে এই কবিতাটাকে নিলাম। পরবর্তীতে অন্য কবিতায় আমরা যাব। ঐকতান এর কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি সবাই জানো। আমাদের বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি। শুধু বাংলা সাহিত্যে না, সারা বিশ্ব সাহিত্য জুড়েই তার একটি পরিচিতি, অবদান, স্বীকৃতি সমস্ত কিছুই আছে, এবং বাংলা সাহিত্যকে তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা জানি বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান হচ্ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কত সনে? 1913-তে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা আমরা সাধারণত এই কবিতা, প্রবন্ধ, যে কোনো গল্প, কোনো কিছু পড়তে গেলে, উপন্যাস, আমরা সাধারণত লেখক, কবি, সাহিত্যিক এদের জন্ম এবং মৃত্যুর তারিখটা আমাদেরকে সাধারণত জানতে হয়। তো রবীন্দ্রনাথের জন্ম কত সনে? 1961-তে। মৃত্যু কত সনে? 1941। সরি, ভুল বললাম। রবীন্দ্রনাথের জন্ম হলো 1861, আর মৃত্যুটা হলো 1941-এ। নোবেল পুরস্কার পান কত সনে? 1913-তে। এই সনটা আমাদেরকে মনে রাখতে হয়,
যে বাংলা সাহিত্যে আমরা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পেরেছিলাম বাংলা সাহিত্যের মাধ্যমে এই রবীন্দ্রনাথের বদৌলতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলির মূল সুরটা ছিল তখন বিশ্বযুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির ভিতরে মানুষের জীবনে কোনো স্থিরতা ছিল না, অস্থিরতা। তখন কবি এই আমাদের অসীমের প্রতি, স্রষ্টার প্রতি যে নত হওয়া, আত্মসমর্পণ, এটা বেসিক্যালি মানুষের আত্মসমর্পণের কাব্য। এই আত্মসমর্পণ ছাড়া মানুষ শান্তি পেতে পারে না। তা ঐকতায়ন কবিতাটা কবি লিখেছেন তোমার এটা মৃত্যুর কয়েক বছর আগে। অর্থাৎ কবি তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে তিনি বিচরণ করেননি। সাধারণত তার উপন্যাসের দিকটাকে একটু দুর্বল বলা যেতে পারে, তারপরেও তার মাস্টারপিস আছে। গোড়া উপন্যাস তার একটি মাস্টারপিস। তাছাড়া সাহিত্যের সমস্ত শাখাতেই তিনি সদম্ভে প্রতিভার রশ্মি বিচ্ছুরণ করতে করতে বিচরণ করেছেন। কিন্তু কবি শেষ জীবনে এসে বুঝতে পেরেছিলেন যে আসলে তার প্রতিভা সর্বত্রগামী হয় নাই। বহুমুখী প্রতিভা হয়েছে, বিচিত্র প্রতিভা হয়েছে, কিন্তু তার প্রতিভাটা সর্বত্রগামী হয় নাই। এই বোধ থেকে এটা তার জীবনে একটি বেদনা বোধ। এই বোধ থেকেই তিনি শেষ জীবনে এসে ঐকতান কবিতাটা রচনা করলেন এবং তিনি বললেন, পৃথিবীর যে যেখানে কবি আছে সবারই একটা সুর। ঐকতান শব্দটার অর্থটা হচ্ছে হলো গিয়ে একটা সুর, সম্মিলিত সুর। ঠিক আছে, ওই যে তোমার গ্রাম্য যে একজন কবি, তারও যে বোধ, আর একজন বিশ্ব দরবারে স্বীকৃত যে কবি, তাদেরও সেই একই বোধ থেকেই মানুষের কবিতা আসে, ছন্দ আসে, সুর আসে। এই সত্যকে কবি উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তিনি তার লক্ষ্য পূরণ করতে পারেননি। এই জন্য তিনি বুঝেছিলেন জীবনের শেষ সময় চলে আসতে। তখন তিনি এই দায়িত্ব নতুন প্রজন্মদের কাছে অর্পণ করে যেতে চেয়েছেন। তোমাদের কাছে, আমাদের কাছে সাহিত্যের উত্তরাধিকারী একটি কথা আছে। এটা আমাদের একটা বাধ্যকতামূলক, এর একটা ভার আমাদেরকে বহন করতেই হবে। ঠিক আছে, এই বাংলা ভাষী হিসেবে যে কোনো ভাষার যে কোনো নাগরিককে তার জাতীয় সাহিত্যের ভার বহন করতে হয়। তারপরে যারা এই সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত তাদের তো কোনো কথাই নেই, এটা করতেই হবে। এটা তাদেরকে একটা বাধ্যতামূলক ব্যাপার আর কি। তা যাই হোক, এই হচ্ছিল ব্যাপার। তাহলে কি হলো, কবি শেষ জীবনে এসে ব্যর্থতার গ্লানি বোধ করেছেন এবং তিনি সেটা পূরণ করবার জন্য ভবিষ্যৎ তরুণ কবিদের কাছে সেই দায়িত্ব অর্পণ করে যেতে চেয়েছেন। তার যে ব্যর্থতা, কোথায় তিনি কিছু করতে পারেননি, সেই সমস্ত ব্যাপারগুলো তোমার এই কবিতার ভিতরে চলে এসেছে। দেখো, আমরা কবিতাটা একটু পড়ব। কবিতাটা পড়ে তারপরে এর একটি বোঝার চেষ্টা করব। আসলে কবিতা বুঝতে গেলে খুব বেশি জটিল মানসিকতার দরকার হয় না। এগুলো একটু স্বাভাবিক মানসিকতা, স্বচ্ছ চিন্তাভাবনা, এগুলো থাকলেই কবিতাকে একটু বোঝা যায় আর কি। দেখো, কবিতাটা আমরা পড়ছি। ঐকতান কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন। মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ,
সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতায়ে আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ মনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেল ফাঁক প্রকৃতির ঐকতান স্রোতে। নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদেশের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি পেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কিষানের জীবনের শরিক যেজন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। রসে পূর্ণ করি দাও তুমি, অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বাড়ি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। সংক্ষিপ্ত, এটার আরও আছে, তা তোমাদের পাঠ্যে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে এটা একটি সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কবি এখানে কি বলছেন? বলছেন যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মুড়ু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল এই পৃথিবী, এই পৃথিবীর আমরা কিছুই জানি না। আমরা একটা দেশে বসবাস করি, সে দেশেরই কি সব কিছু জানি না। তাই কবি বলছেন যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগরের রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে আমি ক্ষুদ্র তারই এক কোণে। সেই কবি পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উচ্ছ্বাসে। অর্থাৎ এই পৃথিবীর কবি খুব কম জানেন, সেই জন্য কবি কি বলছেন যে এখানে এই না জানাটা একটা অপূর্ণতা। হ্যাঁ, এখানে মানুষের কত কীর্তি আছে, কত নদী আছে সিন্ধুগিরি, কত অজানা জীব আছে, কত অপরিচিত তরু রয়ে গিয়েছে, সেগুলো আমাদেরকে দেখা হয় নাই, কবিরও দেখা হয় নাই। বিশাল বিশ্বের আয়োজনে, বিশ্বের আয়োজনটা অনেক বড়, মন মোর জুড়ে থাকে তারই ক্ষুদ্র ক্ষুদ্র তারই এক কোণে। কবির মন এত বড়, পৃথিবীর এক ক্ষুদ্র কোণে পড়ে থাকে। সেই ক্ষোভে কবি কী পড়েন? গ্রন্থ পড়েন, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে। বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় গিয়েছে ভ্রমণ করতে, সেখানে তারা ভ্রমণ বৃত্তান্তগুলো লিখেছেন, তাদের অভিজ্ঞতাগুলো লিখেছেন। সেইগুলো পড়ে
অক্ষয় উৎসাহে, যে উৎসাহের কোনো শেষ নাই। যেখানেই তিনি ভ্রমণ বৃত্তান্ত পান কোনো লোকের, তিনি অক্ষয় উৎসাহে সেটা পড়েন। এবং যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, এবং চিত্রময়ী বর্ণনার বাণী বা বর্ণনার ভিতর দিয়ে একটি ঘটনা, একটি জায়গা, একটা সমাজচিত্র, সামাজিক সমস্ত কিছু একটা চিত্রের মতো, ছবির মতো ফুটিয়ে তোলা যায়। কবি তার মনের এই ক্ষুদ্রতা, ব্যর্থতা পূরণ করবার জন্য সেই সমস্ত চিত্রময়ী বর্ণনার বাণী যেখানে আছে সেখান থেকে তিনি কুড়াইয়া আনেন। কবি স্বীকার করছেন যে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ মনে। এটা হলো গিয়ে জ্ঞানের একটা দীনতা, ঠিক আছে। জ্ঞান না জানলে পরে একটা দীনতার ভাব আসে, ঠিক আছে। তিনি এই দীনতা আপনার মনে পূরণ করে কিভাবে নিচ্ছেন? ভিক্ষালব্ধ, অন্যের কাছ থেকে কিছু আনা, সেটা তো ভিক্ষারই সামিল। তাই কবি নিজে যখন পারেননি তখন অন্যের ভ্রমণ বৃত্তান্ত, অন্যের চিত্রময়ী বর্ণনার বাণীগুলো কুড়িয়ে এনে নিজের মনের তৃপ্তি সাধন করেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা করে জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে পাক। তো কবি বলছেন যে তিনি পৃথিবীর কবি, যেখানে যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। যেখানে যত ধ্বনি উঠুক না কেন, কবির বাঁশির সুরে সেটা তার, সেই সারাটা তার বাঁশির সুরে জাগিবে। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক। এই যে কবি যে সুরের সাধনা করেছেন, স্বরের সাধনা করেছেন, এই স্বরের সাধনা ডাক, বহুতর ডাক পৌঁছিল না, সব জায়গাতে কিন্তু পৌঁছায় নাই। তাই কবি বলছেন রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। এই প্রকৃতির ঐক্যতান, ঠিক আছে, এখানে শুধু একজন কবি নয়, শত শত হাজার হাজার কবি আছে। আমরা যে সমস্ত কবি সাহিত্যিকের নাম জানি, তাদেরকে চিনি। তারপর অখ্যাত কতজন কবি আছে। গ্রামে দেখবে এই লোকগীতির ভিতরে দেখবা কিছু কিছু গান আছে, সেই সমস্ত গানের রচয়িতা কে, এর সুরকারকে কিছুই জানা যায় না, কিন্তু সেগুলো মানুষের মুখে মুখে আবহমান কাল ধরে চলতেই থাকবে, ঠিক আছে। এরাও কবি। এদের যে সুর, সেটাও সেই রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করছেন, তার সুরের সঙ্গে এই প্রকৃতির ঐক্যতান স্রোতের সঙ্গে তাদের মিল আছে। নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। কবি বিশ্বাস করেন যে সবার সঙ্গে তার এই সুরের দিক থেকে একটা যোগ আছে। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। এবং কবি এই সুরের ভিতর দিয়ে সবার তিনি সঙ্গ লাভ করেন এবং আনন্দের একটি ভোগ তিনি উপভোগ করেন। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে গেছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত উঁচুবিত্তের ঘরের সন্তান ছিলেন, যে কারণে তিনি সাধারণ মানুষজনের সঙ্গে সেইভাবে তিনি মেলামেশা করতে পারেননি। সেই কষ্টটার কথাও তিনি এখানে প্রকাশ করেছেন যে পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার। কবি সবসময় সবখানে যেতে পারেননি, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কবির যে জীবনযাত্রার স্টাইল মডেল যেটাই বলো না কেন, যেটা ছিল, সেইগুলোকে ভেঙে কবি সর্বত্র তিনি প্রবেশ করতে পারেননি, প্রবেশের দ্বার পাননি। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। চাষি কী করছে? খেতে হচ্ছে লোকে হাল চালাচ্ছে, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এই যে চাষির যে কর্ম, জেলেদের যে কর্ম, এটা হলো বহুদূর বিচিত্র এদের এই কর্মভার। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে বিশ্ব সংসার বলো, আমরা যতই আধুনিক সভ্য হই না কেন, চাষির সেই খেতে পরিশ্রম ছাড়া, হাল চালানো ছাড়া তোমার ফসল উৎপন্ন হবে না। ফসল উৎপন্ন না হলে কোনো সভ্যতাই থাকবে না। এই জেলেদের কর্মকাণ্ড সবার জীবনের সঙ্গে সম্পৃক্ত। তারা অনেক কষ্ট করে রাত্রে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাছ শিকার করে, সেইগুলো বাজারজাত করে, সেইগুলো খেয়ে আমাদের আবার পুষ্টি পূরণ করতে হয়। এটা সারা বিশ্বব্যাপী হলো গিয়ে এই প্রক্রিয়াটা চলছে।
তাই কবি বলছেন যে তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এই অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, ঠিক আছে, একটা ক্ষুদ্র অংশে কবি এই সময় এদের তো সম্মান নেই, এদের সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি এই যেখানে বসেছেন সেটা হলো গিয়ে সমাজের সংকীর্ণ বাতায়ন বলা হয়েছে, এবং এখান থেকে তাদের সম্মানকে ঠিকমতো দেওয়া যায় না, সেই কথাটাই তিনি ব্যক্ত করেছেন। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, কবি কী বলছেন যে মাঝে মাঝে তিনি ওপাড়ার প্রাঙ্গণের ধারে তিনি গিয়েছেন। ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ কথা, জীবনের সঙ্গে যে জীবনের যোগ বলে একটা কথা আছে, যোগ কথা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ জীবনের সঙ্গে জীবন যদি যোগ না হয় তাহলে পরে তোমার এই যে কৃত্রিম পণ্য, এই কৃত্রিম পণ্যে গানের পসরাটা তোমার ব্যর্থ হয়ে যায়। গান মানে হচ্ছে হলো এটা প্রকৃতিজাত, ঠিক আছে, এখানে কৃত্রিমতার কোনো স্থান নেই। গান, সাহিত্য, কবিতা যেটাই বলো না কেন, তুমি যখন একটা কিছু রচনা করবে তখন তোমার সত্যের উপর ভর করেই সেটা করতে হয়, অকৃত্রিমতার উপরেই ভর করে করতে হয়। কৃত্রিমতা থাকলে পরে সেখানে মানুষকে সেটা গ্রহণও করে না। মানুষ যতই যাই হোক না কেন, পৃথিবীটা কিন্তু সততা না থাকলে সেখানে মানে সলিডিটি, ট্রুথনেস না থাকলে, অকৃত্রিমতা না থাকলে সেটা গ্রহণযোগ্যতা হয় না। যাই হোক, আজকে আমরা ক্লাস এই পর্যন্তই, সময় সংক্ষিপ্তের কারণে এটি পড়ালাম। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার শেষ এবং প্রশ্নের প্রস্তুতিমূলক প্রশ্নাবলী নিয়ে কিছুটা আলোচনা করব। সকলে ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে। ওকে, ধন্যবাদ সকলকে।